আমাদের অ্যাডমিশন বেসিক ক্লাস চলতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি আছি তোমাদের সাথে, তোমাদের জিকে ইনস্ট্রাক্টর, তোমাদের রাসেল স্যার, এবং আমাদের সাথে ইতিমধ্যেই যারা যুক্ত হয়েছো তোমাদেরকে আজকের লাইভ সেশনে স্বাগত জানাচ্ছি। এবং তোমাদের আজকের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ হচ্ছে বিশেষ করে বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো আসছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটু আলোচনা করব এবং সাথে তোমাদেরকে সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করব। ওকে, যারা ইতিমধ্যে যুক্ত হয়েছো তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে দাও, যেমন জাইমার রহমান যুক্ত হয়েছে, মারুফ রানা যুক্ত হয়েছে, এবং আরো যারা ক্লাসটি দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। এবং যারা যুক্ত হয়েছে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, তোমরা লাইভ ক্লাসটি তোমাদের লাইভ ক্লাস চলাকালীন সময়ে তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো, এবং কে কোন জায়গা থেকে দেখছো সেই জিনিসটা একটু জানিয়ে দাও। কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট সেকশনে জানাও যে কে কোন এলাকা থেকে দেখছো, বিশেষ করে জেলার নাম জানাতে পারো। এবং তোমাদের বেস, অর্থাৎ তোমরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী কিনা সেটাও একটু আমাকে জানাতে পারো, যে অ্যাডমিশন টেস্ট হলে দিয়ে জাস্ট একটু লিখে করলে হবে। আজ টপিক হচ্ছে তোমাদের র্যান্ডম কিছু যে বিগত সালে প্রশ্ন আসা সেরকম কিছু প্রশ্ন আলোচনা করব, এবং সাথে সেই টপিক গুলো নিয়েও আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলবো, ঠিক আছে? এস আর এ রাজা যুক্ত হয়েছেন ঠাকুরগঞ্জ থেকে, এবং দিয়া বিনতে শামস যুক্ত হয়েছে, জুই যুক্ত হয়েছে, এবং জাইমা যুক্ত হয়েছে। তো তোমরা যারা যুক্ত হয়েছে একটু সময় নিচ্ছি, এবং এরপরেই কিন্তু আমরা ডিটেলস ক্লাসে চলে যাব। তো আজকে যেটা বলছি আর কি, যে তোমাদের বিগত সালের প্রশ্নগুলোর সাথে সাথে কিছু টপিক নিয়ে আলোচনা করব, এবং ওভারঅল হচ্ছে আমরা একটা ভালো আইডিয়া পাবো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়। বেশি প্রশ্ন মানে বেশিরভাগ প্রশ্নই কিন্তু খুবই মানে কমন থাকে, আর কিছু কিছু প্রশ্ন একটু জটিল হয়ে যায়। স্পেসিফিক কি টপিক, এখানে স্পেসিফিক টপিক নাই, জাস্ট হচ্ছে আমরা বিগত সালের প্রশ্নগুলো পড়বো এবং সেই সাথে রিলেটেড করে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, কক্সবাজার থেকে ইমরান যুক্ত হয়েছেন আমাদের সাথে, চিটাগাং থেকে যুক্ত হয়েছেন জুই, এবং রাশেদ কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একটু বলো, এবং জাইমা যুক্ত হয়েছে, আরো অনেকে যুক্ত হয়েছে। ও তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাই। এবং পড়ালেখার নিয়মিত আয়োজন, পড়ালেখার যে লাইভ সেশনগুলো, সামিহা যুক্ত হয়েছে। সেই পড়ালেখার লাইভ সেশনগুলোতে তোমরা যারা নিয়মিত ক্লাস করছো তোমরা বলো তোমাদের ক্লাস কেমন লাগে। এবং আমাদের পড়ালেখার বিশেষ করে অ্যাডমিশন বেস বেশ কিছু স্টুডেন্ট যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং এর পাশাপাশি আমাদের ফার্স্ট ইয়ারের যে অ্যাডভান্স বেস এবং সেকেন্ড ইয়ার যে গোল্ডেন বেস, এগুলো কিন্তু চলমান আছে আমাদের প্রতি বছরের নিয়ে। আমরা কিন্তু এই বছরও যে তোমাদের ফ্রি লাইভ ক্লাসগুলো আয়োজন করেছি সেগুলো কিন্তু আমরা কন্টিনিউ করছি। ওকে, এমএমসি থেকে ইমরান চৌধুরী যুক্ত হয়েছে, এমএমসি মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজ। আচ্ছা, আদম আদম দিঘি বগুড়া থেকে যুক্ত হয়েছেন রাশেদ, ওকে বগুড়া থেকে। আচ্ছা, আর কে কোন জায়গা থেকে দেখছো একটু জানাও, যে আমরা তাহলে আলোচনায় চলে যাই আর কথা না বাড়াই। অনেকেই যুক্ত হয়েছো, একটু দেখো আজকে যে বিগত সালের প্রশ্নগুলো, আমি তোমরা বেশিরভাগ স্টুডেন্ট এগুলো পারবা, এখানে কঠিন কিছু নাই। বিগত সালের প্রশ্নগুলো আলোচনার সাথে সাথে আমরা এখানে কিছু কমন বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশে কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে? এটা খুবই কমন একটা প্রশ্ন। এবং বাংলাদেশের যে ভূ উপগ্রহ কেন্দ্রগুলো আছে সেই ভূ উপগ্রহ কেন্দ্র কয়টি রয়েছে তোমরা অনেকে উত্তর করতে পারবে, কিন্তু কোন কোন এলাকায় আছে সেটা যখন জিজ্ঞেস করব তখন তোমরা কিন্তু এটাতে পারবে না। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে রাঙ্গামাটি, বেতবুনিয়াতে। কোথায়? রাঙ্গামাটিতে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম। আর হচ্ছে শেষ, যেটা আমরা শেষ বলবো সেটা হচ্ছে সিলেটে। কোথায়? সিলেট। ওকে, মনে রাখবো আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে কি রাঙ্গামাটি প্রথম যে ভূ উপগ্রহ কেন্দ্র, আর শেষ হচ্ছে কোথায়? যে শেষ হচ্ছে সিলেটে। অনেকেই কমেন্টস করছো, তার মধ্যে হচ্ছে তুহিন কমেন্ট করেছে 4টি বলেছে, অর্থাৎ প্রশ্নের উত্তরে 4টি বলেছে। এখানে অপশন আছে কিন্তু ক খ গ গ, অর্থাৎ ঘ এক নম্বরের ঘ কিনা বা গ কিনা বা কোনটা। ওকে, 1975 সালে বেতবুনিয়ার কথা বলেছে তুহিন। ওকে, ভেরি গুড।
এরপরে সিলেট যেটা সেটা কত সালে সেটা কি জানো? সিলেটেরটা হচ্ছে 1997 সালে। ভেরি গুড, ওকে তোহিন, ভেরি গুড। 1997, এটা হচ্ছে 1900 কত, যে সিলেট যেটা বেতবুনিয়া 1975 সালে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের মধ্যে ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তো 1975 সালে এটা, আর এটা হচ্ছে 1900 কত, 1995 সালে, ঠিক আছে। তো এটা 97 সালে, 1997, 75 এবং 1997, ঠিক আছে। ভেরি গুড, ওকে তোহিন, ভেরি গুড। বাকিরা কি পেরেছো তোমরা? বাকিরা বলো তো। রাশেদ বলেছে যে 4টি, আচ্ছা 4টি, ওকে 4টি হলে 4টি, তাহলে আর মাঝখানের দুইটা কোথায়? মাঝখানের দুইটা হচ্ছে, একটা হচ্ছে ঢাকায় আর একটা হচ্ছে গাজীপুরে, ঠিক আছে। এটা হচ্ছে গাজীপুর আর এটা কোথায়, যে ঢাকায়, ঠিক আছে। তাহলে আমরা টোটাল কয়টি পেয়েছি? মোট হচ্ছে 4টি। তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এবং কি শেষ অর্থাৎ 4র্থ নাম্বার যেটা, সেটা হচ্ছে সিলেটে। অর্থাৎ ভূ উপগ্রহ তো হলো বাংলাদেশে কয়টি? বাংলাদেশে ভূ উপগ্রহ কয়টি? তাহলে 4টি। ওকে ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, যারা উত্তর করেছো তোমরা অনেক ভালো উত্তর দিয়েছো। এবং এরপরে আমরা আরেকটা এমসিকিউতে চলে যাই। আরেকটা হচ্ছে কি, যে বাংলাদেশে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে? কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে এটা তোমরা সবাই পারবে, কিন্তু প্রশাসনিক বিভাগ কয়টি এবং সর্বশেষ প্রশাসনিক বিভাগ কোনটি সেটা কি জানো? যে বাংলাদেশে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে? সর্বশেষ যেটি সেটা হচ্ছে কি ময়মনসিংহ। অর্থাৎ ময়মনসিংহ যেটা, এই যে ময়মনসিংহ, এই ময়মনসিংহ যেটা সেটা হচ্ছে মূলত সর্বশেষ। সর্বশেষ, তাহলে বাংলাদেশের কয়টি প্রশাসনিক বিভাগ এবং সর্বশেষ কোনটি? সর্বশেষ এবং যে সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে ছোট আমরা বলতে পারি, সবচেয়ে ছোট যে বিভাগ, সেই বিভাগটাও কিন্তু এটা সবচেয়ে ছোট বিভাগ। এখানে মেইনলি কয়টি জেলা রয়েছে সেটা তোমাদেরকে একটু বলতে হবে, ঠিক আছে। কয়টি জেলা রয়েছে সেটা তোমাদের বলতে হবে, কয়টি জেলা রয়েছে সেটা তোমাদের বলতে হবে। তোমরা একটু বলো তো দেখি, যে বাংলাদেশের কয়টি বিভাগ? 8টি, সেটা অনেকে উত্তর করেছে, রাশেদ উত্তর করেছে, জাইমা উত্তর করেছে, এবং আরো যারা আছে তোমরা একটু দ্রুত উত্তরে জানিয়ে দাও। এবং এরপরে আমি তোমাদেরকে জেলার কথা বলবো। জেলার 8 ডিভিশন, 8টি ডিভিশন রয়েছে। ওকে ফাইন, ময়মনসিংহ এর কথা বলছি, সর্বশেষ যেটা ময়মনসিংহ। এবং এখানে জেলা কয়টি রয়েছে? কয়টি জেলা রয়েছে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। যে ছোট বিভাগ ওকে, ইটস ওকে, বাট কয়টি জেলা রয়েছে সেটা যদি আমরা বলতে না পারি তাহলে কিন্তু আমাদের জানার মধ্যে কিছুটা ঘাটতি থেকে যাবে, ঠিক আছে। কয়টি জেলা, কয়টি জেলা রয়েছে? ময়মনসিংহ সহ 4টি জেলা। ওকে, ভেরি গুড। 64, রাশেদ বলে যে 64 ডিস্ট্রিক্ট। ওকে, তুমি 64 ডিস্ট্রিক্ট, এটা বাংলাদেশে রয়েছে, কিন্তু ময়মনসিংহ বিভাগের মধ্যে কয়টি জেলা রয়েছে? কয়টি জেলা রয়েছে? ওকে, কয়টি জেলা রয়েছে? ময়মনসিংহ বিভাগের মধ্যে রয়েছে 4টি জেলা। কয়টি জেলা? 4টি জেলা, মনে রাখবা 4টি জেলা রয়েছে, 4টি জেলা। ওকে, 4টি জেলা রয়েছে। তাহলে ময়মনসিংহ বিভাগ 8ম এবং সবচেয়ে ছোট বিভাগ, এবং সেখানে 4টি জেলা রয়েছে। কয়টি জেলা রয়েছে? 4টি জেলা রয়েছে। উত্তর হয়েছে তোমাদের যারা 8টি বলেছ। এরপরে আমরা যাই যে বাংলাদেশে কোন জীবিত ব্যক্তিকে, মানে জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কি? অর্থাৎ হচ্ছে কোন জীবিত ব্যক্তিকে সর্বোচ্চ যে পদক দেওয়া হচ্ছে, যে যুদ্ধের বীরত্বের জন্য, বাংলাদেশের যে 71 মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের বীরত্বের জন্য আমরা জানি সবচেয়ে সর্বোচ্চ বীরত্ব পদক হচ্ছে কোনটা? বীরশ্রেষ্ঠ। কোনটা? বীরশ্রেষ্ঠ। এখানে বীরশ্রেষ্ঠ যে কয়জন আছে সবাই কিন্তু মৃত, অর্থাৎ সবাই মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে, বা কি হয়েছে? শহীদ হয়েছে। সেই জায়গায় সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ যারা, তারা কিন্তু সবাই শহীদ। সেই জায়গা বেঁচে আছে, কিন্তু তাদেরকে কি দেওয়া হয়েছে? যে বীরত্বসূচক পদ দেওয়া হয়েছে, সেটা কোনটা বলতো? সেটা কোনটা? ওকে, তোহিন উত্তর করেছে প্রথমটা বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠরা কিন্তু বেঁচে নাই, তাই না? বেঁচে নাই, বীরশ্রেষ্ঠরা কিন্তু বেঁচে নাই। আমি আবার বলছি, জীবিত যারা, জীবিত ব্যক্তিদেরকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কি? এখানে এটা স্পষ্টতই বলছে যে জীবিত ব্যক্তিদেরকে। আর আমি বললাম যে বীরশ্রেষ্ঠ যারা, তারা মৃত্যুবরণ করেছে। তো প্রশ্নটা একটু টেকনিক্যালি করেছে, এটা কঠিন কোনো কিছু নাই, জাস্ট প্রশ্নটা একটু টেকনিক্যালি করেছে। বীর উত্তম বলেছে, সামিহা বলেছে, রাশেদ বলেছে, এবং হচ্ছে শামস দিয়া বলেছে, এবং হচ্ছে তোহিন বলেছে। তোহিন 7জন বীরশ্রেষ্ঠ, এটা তো আমরা সবাই জানি। জাইমা রহমান বলেছে বীর উত্তম। তো উত্তর কিন্তু কোনটা তোমরা বলো তো? বীর শ্রেষ্ঠ নাকি বীর বিক্রম না বীর উত্তম? তোমরা অনেকেই বীর উত্তম বলেছো। যারা বীর উত্তম বলেছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। তার মানে হচ্ছে বীর উত্তম হচ্ছে
উত্তর, তার মানে বীর উত্তম। দেখো তোমরা অনেকজনকে বীর উত্তম উপাধিতে পাবে। বর্তমানে এটাও বলো তোমরা, বর্তমানে বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন? বর্তমানে আমরা যদি বলি বর্তমানে বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন? 2024 সালের পর্যন্ত এই খেতাবপ্রাপ্ত বীর উত্তমের সংখ্যা হচ্ছে 67 জন। কয়জন? 67 জন। মনে থাকবে এটা, এটা মনে রাখবে, এটা মনে রাখবে, এটা আপডেটেড, হ্যাঁ আপডেটেড তথ্য। তো বীর উত্তম। ওকে, এরপরে আসি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে কি বাংলাদেশে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানিজাত দ্রব্য কোনটি? বাংলাদেশে বেশি অর্থাৎ সবচেয়ে বেশি বৈদেশিক, যেটাকে আমরা বলি রেমিটেন্স বলি, রেমিটেন্স, সবচেয়ে বেশি রেমিটেন্স যেই পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ অর্জন করেছে সেই রেমিটেন্স মানে সেই রেমিটেন্স অর্জনকারী পণ্যটির নাম কি হবে? একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত। তোমরা জানো যে পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। কি বলা হয়? সোনালী আঁশ বলা হয়। সেই জায়গায় সোনালী আঁশ, হ্যাঁ সোনালী আঁশ থেকে কি বেশি আমরা চাও কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করা হয়, গার্মেন্টস থেকেও বিদেশে রপ্তানি করা হয়, চিংড়িতেও কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। সেই জায়গাটাতে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আসলে বাংলাদেশ কোন পণ্য রপ্তানি করে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে বা করে, সেই জিনিসটা একটু জানাও তোমরা। বাংলাদেশ আসলে যে 1977 সাল থেকে বিদেশের মধ্যে যেই পণ্যটি রপ্তানি করে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে সেটা হচ্ছে গার্মেন্টস শিল্পের সেই যে তোমার আমরা যেটা বলি তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এখানে বাকিগুলো থেকে যে রেমিটেন্স অর্জন হচ্ছে না ব্যাপারটা ওইরকম না, তবে 1977 সাল থেকে আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জন করেছে যে গার্মেন্টস শিল্প থেকে, যেটা আমরা তৈরি পোশাক বলছি। এবং তোমরা মনে রাখবা যে বাংলাদেশ যে প্রথমবারের মতো যে ফ্রান্সে যে গার্মেন্টস এর যে তৈরি পোশাকগুলো রপ্তানি করেছিল। তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। সোহাগ গ বলেছে, গার্মেন্টস বলেছে জাইমা, এবং মফিদুল ইসলাম মমতাসির বলেছে যে সি হবে। ওকে, ভেরি গুড। যারা সি বলেছো বা গ বলেছো তোমাদের সবারই উত্তর হয়েছে। আর যারা ভুল বলেছো তোমাদেরকে কিন্তু এই বিষয়টা নিয়ে একটু স্টাডি করতে হবে। যেমন আমাদের দেশ থেকে পাট রপ্তানি হয়, ইটস ওকে, বাট পাট থেকে যে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি তা কিন্তু কখনো গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্পের বেশি নয়। এই জন্য আমরা এটা মনে রাখবো। এরপরের প্রশ্নে যাই আমরা, সেটা হচ্ছে কি বঙ্গভঙ্গের বছর কোনটি? এটা সবাই বলতে পারবে, কিন্তু যে কার আমলে বঙ্গভঙ্গ হয়েছে সেটা অনেকেই পারবে না। প্রশ্নটা এটা নয়, তোমাদের প্রশ্নটা আমি অন্যভাবে করতেছি, সেটা হচ্ছে কি কার আমলে বঙ্গভঙ্গ হয়েছে, অথবা কোন লর্ডের আমলে, অথবা হচ্ছে কোন লর্ডের আমলে হ্যাঁ বঙ্গভঙ্গটা হয়েছে। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে এটা বঙ্গভঙ্গটা হয়েছে তোমরা জানো 16 অক্টোবর। কত অক্টোবর? 16 অক্টোবর। আমি একটু আবার সেটা একটু দেখাচ্ছি। 16 অক্টোবর। তোমরা অনেকেই জানো যে বঙ্গভঙ্গ হয়েছে 16 অক্টোবর। এখানে বঙ্গভঙ্গ জিনিসটা কি আসলে? বঙ্গভঙ্গ মানে হচ্ছে বঙ্গকে ভাগ করে দুই ভাগ করে ফেলা। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর একটা হচ্ছে কি পূর্ববঙ্গ। এই যে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ এই দুই ভাগে ভাগ করে বঙ্গকে আলাদা করে ফেলা, এটাকে বলে বঙ্গভঙ্গ। তো পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ বিভাজন হয়েছে কত তারিখ? এটা সবাই পারবে, 1905 সালে এবং 16 অক্টোবর। এবং সেই সময় আমি তোমাদের প্রশ্ন করছি যে সে সময়ে যিনি ব্রিটিশ যে প্রশাসক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি হচ্ছে কে? লর্ড কার্জন। মনে থাকবে। তো এই জিনিসটা তোমরা অনেকেই পারবে। লর্ড কার্জনই মূলত হচ্ছে বঙ্গভঙ্গ করেছে। ভেরি গুড। লর্ড কার্জন। টিপু উত্তর করেছে, মিস সামিয়া উত্তর করেছে, কামরুর রাহার উত্তর করেছে, ইমরান আহমেদ উত্তর করেছে, তোহিন ভালো উত্তর করেছো তোমরা সবাই। এখন তোমরা বলো যে বঙ্গভঙ্গ রদ হয়েছে কত তারিখে বা কত সালের কত তারিখে? একটু স্পষ্টভাবে জানাও যে বঙ্গভঙ্গ রদ করা হয়েছে। মানে হচ্ছে বঙ্গভঙ্গ যে দুই ভাগে ভাগ করা হয়েছিল পূর্ব এবং পশ্চিমবঙ্গে, সেই জায়গাটাতে বঙ্গভঙ্গ রদ করা হয়েছে কত সালে সেটা একটু জানাও। এটা বঙ্গের ইতিহাসের সাথে সম্পৃক্ত। এটা থেকে কিন্তু যদি আমরা বলি বঙ্গের বা বাংলার অতীত ইতিহাস, বাংলার অতীত থেকে প্রায় প্রতি বছর 5 থেকে 7টা প্রশ্ন হয়। সেই জন্য তোমাদেরকে বলবো
এই অতীত বিষয়গুলোকে গুরুত্ব দাও, অতীত বিষয়গুলোকে গুরুত্ব দাও, ঠিক আছে। মাওয়া হুরি বলেছে যে উর হয়েছে, ভেরি গুড মাওয়া। এবং এর বাইরে হচ্ছে কামরুন নাহার 1911 সালের কথা বলেছে, কামরুন নাহার হয়েছে, উত্তর হয়েছে 11 সালের কথা হয়েছে। অর্থাৎ বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছে, বঙ্গভঙ্গ রদ করা হয়েছে 1911 সালে। এবং কত তারিখে সেটা একটু তোমরা জানাও তো। অর্থাৎ আমরা একটু আগেই জেনেছি যে বঙ্গভঙ্গটা হয়েছে 16 অক্টোবর। বঙ্গভঙ্গ কখন সেটা রদ করা হয়েছে, কখন রদ করা হয়েছে? 12 ডিসেম্বর। মিম বলেছে 12 ডিসেম্বর, ভেরি গুড। 1911 সালে 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। এবং কার সুপারিশে, কার সুপারিশে বলতো, কার সুপারিশে এবং কে বঙ্গভঙ্গ রদ করেছেন? প্রশ্ন কিন্তু এত ইজি ভাবে বা এত সহজ ভাবে আসবে ব্যাপারটা ওরকম না, আবার সহজ ভাবে আসতে পারে। কার সুপারিশে? লর্ড হার্ডিন্স, তোমরা নাম শুনেছো লর্ড হার্ডিন্স? এই লর্ড হার্ডিন্স এর সুপারিশে তৎকালীন সময়ে যিনি ইংরেজ রাজা ছিলেন, অর্থাৎ ইংল্যান্ডের রাজা, তৎকালীন রাজা পঞ্চম জর্জ, রাজা পঞ্চম জর্জ, অর্থাৎ পঞ্চম জর্জ, এই রাজাই মূলত হচ্ছে বঙ্গভঙ্গ রদ করেছিল 1911 সালের 12 ডিসেম্বর। মনে থাকবে তো? এইটা থেকে প্রশ্ন অনেক সময় আসবে ভবিষ্যতেও। কার সুপারিতে? দেখো বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের যে তোমার আইন অনুযায়ী, কিন্তু বঙ্গভঙ্গটা রদ করা হয়েছে তোমার পঞ্চম জর্জের মাধ্যমে, এবং সেটার জন্য সুপারিশ করেছিলেন যিনি? লর্ড হার্ডিন্স। কে? লর্ড হার্ডিন্স। তারিখ জানে না, ওকে, 12 ডিসেম্বর, এটা অলরেডি তোমাদের সহপাঠীরা বলেছে। এইভাবেই হচ্ছে আমরা একটার পর একটা শিখবো। অর্থাৎ আবার বলছি, বঙ্গভঙ্গটা 1905 সালে হয়েছে। বঙ্গভঙ্গ মানে বঙ্গকে দুই ভাগ করা, একটা পূর্ববঙ্গ আর একটা পশ্চিমবঙ্গ। আর বঙ্গভঙ্গ যে দুই ভাগে ভাগ করা হয়েছে সেটা 1905 সালের তারিখ বলেছি 16 অক্টোবর। এবং সেই সময় যিনি ভারতে দায়িত্ব পালন করছিলেন তার নাম লর্ড কার্জন। এবং লর্ড কার্জন এই বঙ্গভঙ্গটা করেছিলেন, বঙ্গভঙ্গ রদ করেছিলেন মূলত যে তোমার, মাত্র আমি বলছি যে তোমার লর্ড হার্ডিন্স, যিনি মূলত পঞ্চম জর্জের মাধ্যমে এটা আইন করে এটাকে বাতিল করেছিল। বঙ্গভঙ্গটা ভাগ করার যে একটা যে আইনটা, সেটা বাতিল করে বঙ্গভঙ্গটা পুনরায় যে রদ করে দিয়েছিল, ঠিক আছে। বঙ্গভঙ্গ রদ করেছে কত সালে তাহলে? 12 ডিসেম্বর 1911 সালে। ভেরি গুড, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো এবং অনেক তথ্য তোমাদের মনে আছে। এবং এরপরের প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি যে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত মেগাওয়াট? এটা কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে অনেক টালবাহানা হচ্ছে, উৎপাদনের পরিমাণ কত মেগাওয়াট, এটা হচ্ছে সাময়িক বা হচ্ছে এটা আমরা বলি যে সাম্প্রতিক একটা টপিক। দেখো সাম্প্রতিক, কিন্তু এটা বিগত সালের প্রশ্নগুলোতে আসছে। আমি জাস্ট অপশনগুলো এখানে পরিবর্তন করেছি। উৎপাদনের পরিমাণটা 2024 সালের যে সুমারি, সেই সুমারি অনুযায়ী, অর্থাৎ 2024 সালের যে তোমার ডাটা বা তথ্যগুলো আছে সেখান থেকে হচ্ছে তোমাদেরকে এখানে উপস্থাপন করেছে। একটু প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো, সেটা কত হবে? জিকে দে ভাইয়া আপনি সেরা। আচ্ছা, থ্যাংক ইউ টিফু, থ্যাংক ইউ সো মাচ। অর্ণব শাহ বলেছে 2290। ফারিহা আক্তার বলেছে, এটা তোমাদের ভুল হবেই, এটা তোমাদের কি হবে? ভুল হবেই। তো সুতরাং তোমরা এটা উত্তর করার চেষ্টা করো। অনেকেরই ভুল হচ্ছে, আবার অনেকেরই হয়েছে। ফারিহা সঠিক, ফারিহা গ বলেছে, উপমা বলেছে খ, হুরি বলেছে গ, এবং সোহাগ বলেছে 30,277 মেগাওয়াট। 30,277 মেগাওয়াট। আচ্ছা টিপু, 2000 মেগাওয়াট দিয়ে কি বাংলাদেশ চলবে? তোমার কি মনে হয়? হ্যাঁ, অলরেডি যে পরিমাণ এত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তারপরেও কিন্তু বাংলাদেশের মধ্যে লোডশেডিং চলছে। তাহলে সেই জায়গায় 2000 মেগাওয়াট দিয়ে কি বাংলাদেশ চলবে? হ্যাঁ, উত্তর অনেকেরই হয়েছে। এখন তোমাদের যদি বলি যে বাংলাদেশের যে মেগাওয়াট, সেই মেগাওয়াটের সিস্টেম লস কত পার্সেন্ট? বাংলাদেশের সিস্টেম লস, অর্থাৎ হচ্ছে বিভিন্ন এলাকায় যে লোডশেডিং হচ্ছে সেখানে মানে সিস্টেম লস হয়, বিভিন্ন সময় লোডশেডিং হলে কি হয়? সিস্টেম লস হয়। সেটার পার্সেন্টেজ হচ্ছে 9.30%। তাহলে যদি বলা হয় সিস্টেম লস, বাংলাদেশের যে বিদ্যুৎ, সেই সিস্টেম লস কত? সেই সিস্টেম লস হচ্ছে 9.30%। আমি একটু আগে বলছি 9.30%। কত পার্সেন্ট? 9.30%। তার মানে হচ্ছে বাংলাদেশে 9.3% সিস্টেম লস হয়। 30% কি হয়? সিস্টেম লস হয়। এবং বাংলাদেশের মেগাওয়াট হচ্ছে 30,277 মেগাওয়াট। ওকে, এটা তোমরা বুঝতে পারছো? 30,277 মেগাওয়াট। মনে রাখবা, এটা হচ্ছে 2024 সালের যে সমীক্ষা, অর্থনৈতিক সমীক্ষা 2024, এটা পরিবর্তন হয়। সাম্প্রতিক বিষয় অর্থনৈতিক সমীক্ষা 2024 অবশ্যই স্টাডি করতে হবে তোমাদের, ঠিক আছে। এরপরের প্রশ্নে আমরা যাই।
তোমরা যারা ক্লাসে আছো তোমরা একটু লাইভটা শেয়ার করতে পারো তোমাদের বন্ধু বান্ধবীদের। আমি বেশি পড়াবো না, বাট যেগুলো পড়াবো সেগুলো তোমাদের যাতে মনে থাকে ওইভাবে পড়াবো। এটা তোমরা সবাই পারো, আমি জানি যে এটা তোমরা সবাই পারো, এবং এটা বুদ্ধিজীবী দিবস কত তারিখ এটা তোমরা সবাই জানো। কিন্তু আমরা যদি বলি যে এইটার সময়কালটা কতদিন, অর্থাৎ পরিকল্পনাটা কত তারিখ থেকে হয়েছে, যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করার পরিকল্পনাটা, অর্থাৎ বুদ্ধিজীবী দিবস আমরা জানি যে বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা, অর্থাৎ বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা কত তারিখ থেকে হয়েছে বলো তো? হত্যার পরিকল্পনার তারিখ কত তারিখ থেকে বলো তো? 14 তারিখ, এটা সবাই পারবে, এটা আমি জানি। কিন্তু হত্যার পরিকল্পনাটা কত তারিখ থেকে হয়েছে? হত্যার পরিকল্পনাটা হয়েছে মূলত, অর্থাৎ পরিকল্পিতভাবে এই হত্যার জন্য 10 তারিখ থেকেই পাকিস্তানি সৈন্যরা উঠে পড়ে লেগেছিল। 10 তারিখ থেকে 14 ডিসেম্বর পর্যন্ত, এবং 14 ডিসেম্বর এসে বাংলাদেশের যে বুদ্ধিজীবী যারা তাদেরকে যে তোমার হত্যা করা হয়েছে, বুদ্ধিজীবী যারা তাদেরকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। এরপরে প্রশ্নে আমরা যাই, বাংলাদেশের সংবিধান কখন গৃহীত হয়? এটা তোমরা অনেকেই পারবে। বাংলাদেশের সংবিধান এটা কেন আমি তোমাদের সামনে তুলে আনলাম সেটার পিছনে কারণ আছে। বাংলাদেশের সংবিধান এখন কি, যে এখন সংশোধনের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। তোমরা কি জানো সেই সংবিধান সংশোধন কমিটির প্রধানকে? তোমরা কি জানো এটা, যে বাংলাদেশের সংবিধান কখন গৃহীত হয়েছে? সবাই পারবে, আমি জানি সবাই পারবে, এটা অলরেডি উত্তর করা শুরু হয়েছে, উপমা উত্তর করেছে। তোমরা কি জানো যে বর্তমানে যে সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে সেটার প্রধান কে, সেটা কি তোমরা জানো? মিম বলেছে 12 ডিসেম্বর। আচ্ছা, 12 ডিসেম্বর কেন হবে? ওকে, উপমা উত্তর করেছে অর্ণব সাহা 1956। আমি জানি না 1956 কোথায় পাইছো। ইজ মেবি। ওকে, প্রভাসকে মেনশন করেছে। ওকে, কুমার বলল যে ক। অধ্যাপক আলী রিয়াজ, ভেরি গুড। ফাহিম, ভেরি গুড। আবু তায়েফ সিদ্দিকী, ফাহিম, ভেরি গুড, তোমার উত্তর সঠিক হয়েছে। অধ্যাপক আলী রিয়াজ স্যারই মূলত হচ্ছে বর্তমানে যে সংবিধান সংশোধন কমিটির দায়িত্বে আছেন। কথা বুঝতে পারছো? তো এই অনেকে সঠিক উত্তর দিচ্ছ, তোমরা যারা সঠিক উত্তর দিচ্ছ তোমাদের ভেরি গুড, তোমাদের অ্যাপ্রিশিয়েট করি, কারণ তোমরা সাম্প্রতিক তথ্যগুলো নিয়ে আপডেটেড। এই আপডেট টাকার বিষয়টা সবাই পারে না, বা সবাই সেই আপডেট টাকার বিষয়টা করে না, যার কারণে তারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকে উত্তর করতে পারে না। ওকে, তোমরা জানো যে 12 তারিখ 12 অক্টোবর সেটা হচ্ছে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান যে মূলত যে গণপরিষদে উত্থাপন করা হয়। তোমরা জানো যে 70-এ যারা নির্বাচনে জয়লাভ করেছিল, 1970 সালের যে নির্বাচনে যারা জয়লাভ করেছিল তাদেরকে নিয়ে, অর্থাৎ নির্বাচিত যারা 70-এর নির্বাচিত যারা ছিল তাদেরকে নিয়ে একটা গণপরিষদ গঠন করা হয়েছিল। এটা কি গঠন করা হয়েছিল? একটা গণপরিষদ গঠন করা হয়েছিল। সেই গণপরিষদের সদস্য কত ছিল জানো কি তোমরা? অর্থাৎ সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ গঠন করা হয়েছিল। গণপরিষদের সদস্য ছিল 403 জন। এই 403 জন এরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে 34 সদস্য বিশিষ্ট একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করবে, এবং সেই সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। এবং তারা যেটা করেছে সেটা হচ্ছে কি, যে তারা 12 অক্টোবর যে সংবিধানটা গণপরিষদে, খসড়া সংবিধান আর কি, সেই খসড়া সংবিধানটি গণপরিষদে উত্থাপন করেছিল। তাহলে খসড়া সংবিধান কত তারিখ গণপরিষদে উত্থাপন করেছিল? 12 অক্টোবর 1972 সালে। এবং সেই সংবিধানটা গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল, অর্থাৎ গণপরিষদ কর্তৃক সেই 72 সংবিধানটা গৃহীত হয়েছিল 4 নভেম্বর। কত নভেম্বর? 4 নভেম্বর সেটা গৃহীত হয়েছিল। অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং এইটা তোমাদের সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে সংবিধান প্রণয়ন কমিটি যেটা গঠন করা হয়েছিল সেখানে একমাত্র মহিলা সদস্য যিনি ছিলেন তার নাম কি একটু জানো তো? এবং বিরোধী দলীয় সদস্য ছিলেন হচ্ছে সুরঞ্জিত সেন গুপ্ত। এবারে যদি প্রশ্ন আসে, তোমাদের 24-এর সংবিধান সংশোধন কমিটি থেকে প্রশ্ন আসতে পারে, এবং সংবিধান যেটা সেটা গণপরিষদে গৃহীত হয়েছিল। অনেকে সঠিক উত্তর দিয়েছো, তোমরা অনেক ভালো করেছো এবং সঠিক উত্তরটা তোমাদের হয়েছে। 4 নভেম্বর যারা বলেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কাউসার আহমেদ, তায়েফ, এবং হচ্ছে তোমার ফারিহা বলেছে, স্নেহা বলেছে, টিফু বলেছে, মিম বলেছে, জাইমা বলেছে। ভেরি গুড, ভেরি গুড, সবাই অনেক ভালো উত্তর দিয়েছো। রাজিয়া বানু, বেগম রাজিয়া বানু, ভেরি গুড বেগম রাজিয়া বানু।
এবং এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন আমরা চলে যাই, বাংলা পুলিশ একাডেমি, অর্থাৎ বাংলাদেশের পুলিশ নিয়ে অনেক কথা হচ্ছে, পুলিশ নিয়ে কি হচ্ছে, অনেক কথা হচ্ছে। এই পুলিশ একাডেমি কোথায় অবস্থিত, পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? ওকে, রিয়াজ খান সঠিক উত্তর দিয়েছে, রাজিয়া বানু, ফারিহা ভালো উত্তর দিয়েছে, রাজিয়া বানু, ওকে, সোহাগ ভালো উত্তর দিয়েছে। ওকে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি, যে পুলিশ একাডেমি কোথায় অবস্থিত। পুলিশ একাডেমি কোথায় অবস্থিত সেটা বলার আগে, যে পুলিশ একাডেমিটা কখন নির্মাণ করা হয়? 1912 সালে এই পুলিশ একাডেমি, যে রাজশাহী, আমি তো তোমাদের অলরেডি বলে দিচ্ছি, রাজশাহীতেই মূলত এই পুলিশ একাডেমিটি নির্মাণ করা হয়েছিল, এবং পদ্মা নদীর তীরে, পদ্মা নদীর তীরে, কোথায়, যে পদ্মা নদীর তীরে এই যে পুলিশদেরকে প্রশিক্ষণ দেওয়ানোর জন্য একটা যে একাডেমি প্রতিষ্ঠা করেছিল। তোমরা বলো তো এটা কোথায়, এটা কোথায়? সারদা, সারদা, ভেরি গুড, সারদা। ওকে, ফারিহা বলেছে এবং রাশেদ ভুল উত্তর দিয়েছে, রাশেদ ভুল উত্তর রয়েছে তোমারটা। আরো যারা উত্তর দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাদের অনেকেরই উত্তর হচ্ছে, আবার অনেকেরই ভুল হচ্ছে। এবং তোমরা এটা মনে রাখবা যে এটা, এই যে তোমার পদ্মা নদীর তীরে গড়ে তোলা সেই একাডেমিটি সারদা পুলিশ একাডেমি নামে পরিচিত, এবং এটা প্রতিষ্ঠা করেছে ব্রিটিশরা। কারা? ব্রিটিশরাই মূলত হচ্ছে এটা প্রতিষ্ঠা করেছে, ব্রিটিশরাই মূলত এটা প্রতিষ্ঠা করেছে। যেহেতু 1912 সালের দিকে আমরা জানি যে আমরা 1757 থেকে শুরু করে, হ্যাঁ, একদম 1857, এরপরে 1947 পর্যন্ত যে ভারতীয় উপমহাদেশে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছে 100 বছর। এরপরে হচ্ছে রানী ভিক্টোরিয়ার হাতে ক্ষমতা চলে যায়। এরপর থেকে এখান থেকে শুরু করে 57 থেকে শুরু করে 47, অর্থাৎ 58 আর কি, এটা, হ্যাঁ, 58 থেকে শুরু করে 47 পর্যন্ত এটা ব্রিটিশ শাসন আমল ছিল। তো টোটাল এই ব্রিটিশ শাসন আমলে এই পুলিশ একাডেমি, সারদা একাডেমি পদ্মা নদীর তীরে রাজশাহীতে গড়ে তোলা হয়। উত্তর যারা সারদা দিয়েছো তোমাদের অনেকেরই উত্তর হয়েছে। এবং এরপরে আমরা আরেকটা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে কি, যে তোমার বাংলাদেশে এরপরে এটা সারদা পুলিশ একাডেমি। আচ্ছা, পদ্মা নদীর বিষয়ে আমরা বললাম যে পদ্মা নদীর উৎপত্তি কোথায় বলতো? পদ্মা নদীর উৎপত্তি কোথায়? তোমরা কি জানো যে পদ্মা নদীর উৎপত্তি কোথায়? তোমাদের এটা কিন্তু অনেকেই যারা সায়েন্সে ছিলে তোমরা 9, 10 এটা কিন্তু পেয়েছো, পদ্মা নদীর উৎপত্তি কোথায়। এরপরে প্রশ্ন আমরা যাই বাংলাদেশে। তোমরা যারা যদি পারো পদ্মা নদীর উৎপত্তি সম্পর্কে আমাকে একটু লিখে দাও, একটু লিখে দাও। আমি জানি না, আমি তোমাদের কাছ থেকে শিখতে চাই, ঠিক আছে? এরপরে একটু দেখো, এটা বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের সংখ্যা কয়টি? বাংলাদেশের স্টক, আচ্ছা, হিমালয় মাউন্টেন বলেছে, রাশেদ বলেছে হিমালয়, মেঘালয় বলেছে, উপমা এটা নিয়ে পড়তে হবে। নদীর উৎপত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের একটু স্টাডি করতে হবে। আবার বলছি, নদীর উৎপত্তি বিষয় নিয়ে তোমাদের একটু স্টাডি করতে হবে, কারণ নদীর উৎপত্তির বিষয়ে যদি ভালো একটা ধারণা না থাকে তাহলে তোমরা ওইখান থেকে প্রশ্নের উত্তর সহজে করতে পারবে না। এটা বলো যে বাংলাদেশে বর্তমানে কয়টি স্টক এক্সচেঞ্জ আছে? বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ আছে? ফারিহা বলেছে তিস্তা নদী থেকে। এই তিস্তা নদী কিভাবে হয়? আরিফুল ইসলাম সাইদ বলেছে যে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। ভেরি গুড সাইদ। অনেকক্ষণ পরে সাইদের উত্তর পেলাম। ওয়ালাইকুম আসসালাম ইয়াম, আমি আপনার স্টুডেন্ট। আচ্ছা, আশরাফুল ইসলাম, ওকে, এখানে যারা আছে সবাই স্টুডেন্ট, ঠিক আছে? আমি জানি না তুমি কেন স্পেশাল, বাট হয়তো বা তুমি অফলাইনে পড়ো, এই জন্য হয়তো এই কথাটা বলেছো। অফলাইনে অনেক স্টুডেন্টই পড়ে যারা এখানে যুক্ত আছে। ওকে, হিমালয় পর্বতে বলেছে ফারিহা নাজনীন, এবং সাইমা আরভিন বলেছে চাঁদপুর, এবং হুরি বলেছে মেঘালয় থেকে, হিমালয় থেকে। হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকেই মূলত হচ্ছে যে তোমার যেটা আমরা বলি যে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ, এটা মূলত হিমবাহ মানে হচ্ছে যে হিমালয় থেকে নেমে আসা যে জলরাশি, সেই জলরাশি থেকেই গঙ্গা, গঙ্গা থেকেই পদ্মা। কথা বুঝতে পারছো? এই পদ্মা ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তো এখানে স্টক এক্সচেঞ্জের প্রশ্নটা একদম ধামাচাপা পড়ে গেছে পদ্মার আড়ালে। হ্যাঁ, এটা বলো তো কয়টা স্টক এক্সচেঞ্জ আছে বাংলাদেশে? বলো একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। অলরেডি 2টা স্টক এক্সচেঞ্জের কথা বলেছে, তার একটা কোথায়? একটা ঢাকায়, একটা চট্টগ্রামে। একটা ঢাকায় আর একটা কোথায়? একটা চট্টগ্রামে। এবং তোমাদের বলতে হবে ঢাকা স্টক এক্সচেঞ্জ মানে যেটা স্টক এক্সচেঞ্জ যেটা বলছি সেটা কত সালে প্রতিষ্ঠা হয়। ওকে, ঢাকার যেটা স্টক এক্সচেঞ্জ সেটা কত সালে প্রতিষ্ঠা হয়? কত সালে প্রতিষ্ঠা হয়? দ্রুত বলো, দ্রুত বলো, কত সালে প্রতিষ্ঠা হয়? এটা ঢাকা যেটা বললাম সেটা কখন, আর চট্টগ্রাম যেটা স্টক এক্সচেঞ্জ সেটা কত সালে প্রতিষ্ঠা হয়? এটা কিন্তু দরকার আছে, ঠিক আছে? এটা কিন্তু কি আছে? দরকার আছে। দ্রুত তো কমেন্ট সেকশনে জানাও। দুটি তো তোমরা সবাই পারো, কিন্তু কত সালে এবং চট্টগ্রামেরটা কত সালে? 1954 এবং 1995। 1954 এবং কি 1995
1954 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং 1995 সালে তুলনামূলকভাবে বেশি মানে নতুন হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এই দুইটা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশে আছে। এবং তাহলে স্টক এক্সচেঞ্জ, আচ্ছা তোমাদের কাছে এখন একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কয়টি ইপিজেড আছে? বাংলাদেশে কয়টি ইপিজেড আছে? একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। বাংলাদেশে কয়টি ইপিজেড আছে একটু দ্রুত জানাও। বাংলাদেশে কয়টি ইপিজেড আছে একটু দ্রুত জানাও। বাংলাদেশে কয়টি ইপিজেড? তোমরা অনেকেই পারবে আবার অনেকেই পারবে না, এটা স্বাভাবিক, মন খারাপ করার কিছু নাই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভিন্ন সময় আসতে দেখেছি আমি। অর্থাৎ চন্দ্রগুনা কাগজের মিল কোথায় অবস্থিত? চন্দ্রগুনা কাগজের মিল কোথায় অবস্থিত? অর্থাৎ এই যে চন্দ্রগুনা কাগজের মিল বলা হচ্ছে, এটা কর্ণফুলী পেপার মিল নামেও পরিচিত। কর্ণফুলী কি মিল নামেও পরিচিত? কর্ণফুলী পেপার মিল নামেও পরিচিত। ঠিক আছে, কর্ণফুলী পেপার মিল। এই কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত বলো? এই কর্ণফুলীর পেপার মিল কোথায় অবস্থিত? যেহেতু আমি অলরেডি বলে দিছি, তোমরা কিন্তু এটা পারার কথা। রাশিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেটা ইপিজেড, ইপিজেড মানে হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। ওকে, এক্সক্লুসিভ না, ইকোনমিক জোনের কথা বলি না আমি। ওকে ওকে, 8টি ফারিহা মিম বলেছে 8টি। আচ্ছা, এখানে উত্তর কোনটা হবে? আবু তায়েব বলল যে ঘ, তার মানে হচ্ছে তোমরা অনেকেই বলতে চাচ্ছ যে বাংলাদেশের যেটা চন্দ্রগুনা কাগজের মিল অর্থাৎ কর্ণফুলী পেপার মিল, যেটা এই কর্ণফুলী পেপার মিল কোথায়? ইপিজেড 2টি। এই ইপিজেড 2টি, বাংলাদেশে কি ইপিজেড 2টি? অনেকেই স্নেহা উত্তর করেছে ঘ। তার মানে তোমরা বলতে চাচ্ছ যে কর্ণফুলী পেপার মিল যেটা, সেটা কর্ণফুলী নদীর তীরে। উত্তর তোমাদের হয়েছে, কারণ কর্ণফুলী পেপার মিলের যে মূল উপকরণ, সেই উপকরণ হচ্ছে বাঁশ। এই বাঁশ আনা হয় চট্টগ্রামের পার্বত্য অঞ্চল থেকে। কোথা থেকে আনা হয়? চট্টগ্রামের পার্বত্য অঞ্চল থেকে আনা হয়। এবং এই কর্ণফুলী পেপার মিল, যেটাকে আমরা চন্দ্রগুনা কাগজের মিল বলছি, এই চন্দ্রগুনা কাগজের মিলের প্রধান উপকরণ বাঁশ হওয়াতে সেটা কর্ণফুলী নদীর তীরে, এবং বেশিরভাগ বাঁশগুলো আসে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে। পার্বত্য কি? চট্টগ্রাম থেকে। এখন তোমরা বলো যে বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত আছে? এবং তোমরা অনেকেই উত্তর করবে, আমি জানি যে তোমরা অনেকেই উত্তর করবে যে বাংলাদেশের সাথে মিয়ানমার এবং ভারতের সীমান্ত আছে। এটা এমন কি আহামরি বিষয়? হ্যাঁ, অর্থাৎ মিয়ানমার এবং ভারতের সীমান্ত আছে, এটা কি এমন আহামরি? কিন্তু পরীক্ষায় এটা সরাসরি না এসে আসতে পারে যে রাঙ্গামাটির সাথে, অর্থাৎ অথবা প্রশ্ন এইভাবে আসতে পারে যে কোন জেলার সাথে বাংলাদেশের, মানে কোন জেলার সাথে দুইটি দেশের, অর্থাৎ বাংলাদেশের কোন জেলার সাথে দুইটি দেশের সীমান্ত আছে? বলতো, বাংলাদেশের কোন জেলার সাথে দুইটি দেশের সীমান্ত আছে? দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি দেখতে চাই যে তোমরা পারো কিনা। ভাই, স্টক এক্সচেঞ্জ এর মানে কি? স্টক এক্সচেঞ্জ এটা মূলত হচ্ছে ব্যবসায়ীর, তোমার বিশেষত বিজনেস ইয়ার সাথে সম্পর্কিত, ইকোনমিক্যাল বা হচ্ছে অর্থনীতির বিষয়ের সাথে সম্পর্কিত। কাপ্তাই থেকে আনা হয়। হ্যাঁ, ভেরি গুড। পারিয়া আক্তার রাঙ্গামাটি বলেছে। সামিহা উত্তর করেছে 12 গ, এবং 12 গ মানে হচ্ছে এটা, অর্থাৎ দুইটি। এটা তোমরা পারছো। রাঙ্গামাটির কথা বলেছে, এবং স্নেহা বলেছে রাঙ্গামাটি, উপমা বলেছে রাঙ্গামাটির সাথে জাইমা বলেছে রাঙ্গামাটির সাথে ভারত এবং মিয়ানমারের, যদি আমরা মানচিত্রের মধ্যে সেটা দেখি, মানচিত্রটা হচ্ছে অনেকটা এরকম হবে। অর্থাৎ ধরো আমি জাস্ট হচ্ছে আনুমানিক একটা মানচিত্র আর কি এটা। তো বাংলাদেশের যে মানচিত্র সেটা অনেকটা হচ্ছে এইরকম, তাই না? অর্থাৎ বাংলাদেশের মানচিত্রটা হচ্ছে এরকম। এখানে রাঙ্গামাটি জেলা, এবং রাঙ্গামাটি জেলার সাথে এদিকে ভারতের যে তোমার 7 সিস্টার্স যে এলাকাগুলো আছে, এবং এদিকে আরো এদিকে যাবে। আর এদিকে হচ্ছে কি, এই যে মিয়ানমারের সূচনাটা এদিক থেকে, এবং বাংলাদেশের সাথে এটা মিয়ানমার, অর্থাৎ এটা মিয়ানমার, এবং কি এদিকে হচ্ছে ভারত। তোমরা পৃথিবীর মানচিত্র কিনে নিবে মাস্ট, অর্থাৎ মানচিত্রের দিক থেকে ম্যাপ দুইটা ফরজ তোমাদের জন্য, অর্থাৎ বিশ্বের মানচিত্র এবং বাংলাদেশের মানচিত্র, দুইটা মানচিত্র কিনলে তোমরা ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে, এবং মানচিত্রের যে বিষয়, সেই বিষয় আশয়গুলো তোমরা সহজে অনুধাবন করতে পারবে। ওকে, এরপরে আমরা যাই বাংলাদেশের সাথে সীমান্তের বিষয়টা তো আমরা কথা বললাম। এরপরের প্রশ্নে আমরা চলে যাই, কেমন? এরপরের প্রশ্নে আমরা চলে যাই, উত্তরটা আমরা দেখে নিই। দুইটা সীমান্ত, এটা তোমরা অলরেডি উত্তর করেছো।
বাংলাদেশের সর্বনিম্ন প্রশাসনিক স্তর কোনটি? আমি জানি তোমরা এখানে অনেকে এটা সঠিক উত্তর দিবে, আবার অনেকে ভুল উত্তর দিবে, কারণ এটাতে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাবে। কনফিউজড হওয়া যাবে না। আমরা জানি যে বাংলাদেশের যে স্থানীয় প্রশাসন, আবার বলছি স্থানীয় প্রশাসন হচ্ছে তিনটা। তার একটা হচ্ছে কি ইউনিয়ন, এরপরে হচ্ছে কি উপজেলা, আবার বলছি ইউনিয়ন। স্থানীয় প্রশাসন হচ্ছে তিনটা স্তরে, একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, এরপরে হচ্ছে কি উপজেলা পরিষদ, এরপরে হচ্ছে জেলা পরিষদ। ঠিক আছে, উপজেলা পরিষদ এবং কি জেলা পরিষদ, অর্থাৎ এগুলো একটার চেয়ে একটা, মানে এটা এদিক থেকে এদিকে এগুলো হচ্ছে বড়, পর্যায়ক্রমিক ভাবে বড়, অর্থাৎ জেলা পরিষদ উপজেলা পরিষদ চেয়ে বড় এবং উপজেলা পরিষদ অর্থাৎ শক্তিশালীর দিক থেকেও। তো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এখান থেকে প্রশ্নের উত্তর করো তো, সর্বনিম্ন প্রশাসনিক স্তর কোনটি বলো। অলরেডি তোমরা অনেকে উত্তর দিচ্ছ, আমার পড়ার টেবিলে মানচিত্র আছে। ওকে, ভেরি গুড সজীব, সাজ্জাদ হোসেন, ভেরি গুড। ফারিহা আক্তার কমেন্টস করেছে ইউনিয়ন পরিষদ বলেছে। ওকে, ইউনিয়ন পরিষদ বলেছে। ওয়ার্ড বলেছে ফারিয়া নাজনীন। ওয়ার্ড যারা বলেছো তোমাদের উত্তর ভুল হয়েছে। ওয়ার্ড হবে না, ওয়ার্ড হচ্ছে মূলত ইউনিয়ন পরিষদের একটা ইউনিট মাত্র। ইউনিট মানে হচ্ছে একটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন হয় বলতো? কয়টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন হয় এটা বলতো দেখি, কয়টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন হয়? বিশেষ করে ফারিয়া নাজমিন, তুমি যেহেতু ভুল উত্তর দিয়েছো, তুমি এটা জানাতে পারো যে কয়টা ওয়ার্ড নিয়ে আসলে একটা ইউনিয়ন হয়, কয়টা ওয়ার্ড নিয়ে। অলরেডি তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো। তো আমরা যেটা বলছি যে মূলত আমাদের যে স্থানীয় প্রশাসন, এটা তিনটা স্তরে বিভক্ত: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। এটা তোমরা অনেকেই পারো, আবার অনেকেই পারো না। তো কনফিউজড হওয়া যাবে না, এটা কনফিউজড হওয়ার মতো কোনো প্রশ্নই না। তো সেই জন্য তোমাদের কনফিউজ না হওয়ার জন্য আমি অনুরোধ করছি, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন জিজ্ঞেস করি ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ কখন জারি করা হয়, ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ কখন জারি করা হয়। আবার বলছি, এখানে প্রশ্নটা কিন্তু এখনো শেষ হয় নাই। তোমরা উত্তর করেছো ইউনিয়ন পরিষদ, ওকে ফাইন। ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ কখন জারি করা হয় এবং কতজন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়? তোমরা একটু বলো। 9টি ওয়ার্ড বলেছো, 9টি ওয়ার্ড এবং কতজন সদস্য নিয়ে। দেখো, তোমরা যেহেতু 9টি ওয়ার্ড বলেছো ইউনিয়ন পরিষদে, তাহলে 9টি ওয়ার্ড থাকে। ওকে, আমরা এটা মেনে নিলাম, 9টি ওয়ার্ড। তাহলে 9 জন মেম্বার। কয়জন মেম্বার? 9 জন মেম্বার, মানে ওয়ার্ড মেম্বার আর কি। এরপরে কয়জন থাকে? 3 জন, মানে তিনটা ইউনিয়ন মিলে, তিনটা ওয়ার্ড মিলে একজন করে কি সংরক্ষিত মহিলা মেম্বার। তাহলে 3 জন মহিলা মেম্বার থাকে। কয়জন মহিলা মেম্বার? 3 জন মহিলা মেম্বার। এরপরে আরেকজন কি থাকে? একজন থাকে চেয়ারম্যান। একজন কি থাকে? চেয়ারম্যান থাকে। তাহলে টোটাল কয়জন হয়? বলো তো, টোটাল কয়জন হয়? এখানে এই জায়গাটা কমেন্ট করো তোমরা, আশা করি তোমরা পারবা। এখানে 13 জন সদস্য নিয়েই মূলত এটা হয়, অর্থাৎ একজন চেয়ারম্যান, 3 জন মহিলা চেয়ার মেম্বার এবং হচ্ছে কি 3 জন মেম্বার নিয়ে এটা হয়। এবং কখন যে তোমার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ জারি করা হয়েছিল এটা তোমাদের কাছ থেকে জানতে চেয়েছি। তোমরা অনেকেই কিন্তু উত্তর করতে পারো নাই। এটা না পারার পিছনে কিন্তু কারণ আছে। কারণ হচ্ছে কি, আমরা সবাই উপজেলা পরিষদের অধ্যাদেশ সম্পর্কে জানি, ইউনিয়ন পরিষদের অধ্যাদেশ সম্পর্কে আমরা তেমন একটা জানি না। ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ জারি করা হয়েছিল 1983 সালে। এখন তোমরা বলো, ইউনিয়ন পরিষদ তো জানলাম, যে উপজেলা পরিষদ অধ্যাদেশ কখন জারি করা হয়েছিল? উপজেলা পরিষদ অধ্যাদেশ কখন জারি করা হয়, অর্থাৎ উপজেলা পরিষদ অধ্যাদেশ কখন জারি করা হয়, এটা তোমরা বলতে পারবা? এটাই হচ্ছে ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ। এটা ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ এবং এই ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ অনুযায়ী 13 জন সদস্য নিয়ে একটা ইউনিয়ন পরিষদ গড়ে উঠবে এবং সেই ইউনিয়ন পরিষদের প্রধান হবে চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা, যে তার মধ্যে 3 জন মহিলা সংরক্ষিত আসনের মধ্যে থাকবে। এরপরের প্রশ্নে আমরা চলে যাব। এটার উত্তরটা আমরা পেয়ে গেছি। অনেকেই তোমরা উত্তর দিচ্ছ, যেমন জাইমা বলেছে 13 জন, মিম বলেছে 13 জন, বিশিষ্ট সমাজবিজ্ঞানী বলেছে 13 জন, সাইমা আরেফিন বলেছে 13 জন। অনেকেই পেরেছো। তো এটা সহজ বিষয় ছিল, কিন্তু অধ্যাদেশের বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমরা ভুলে গেলে চলবে না, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে যায়। সেটা হচ্ছে বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত ফুট? আমরা সবাই যে বলি যে পাহাড়ি এলাকার মধ্যে তাজিংডং এবং হচ্ছে কিওক্রাডং, এগুলো নিয়ে আমরা অনেকেই জানি, কিওক্রাডং এগুলো নিয়ে আমরা জানি, কিন্তু এই যে পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকার গড় উচ্চতা কি এটা কি আমরা জানি? যে পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত ফুট, এটা কি আমরা জানি কিনা? অলরেডি কমেন্টস করছে ফারিহা আক্তার, কমেন্ট করেছে খ বলেছে। বাকিরা কি? বাকিরা একটু উত্তর করো দ্রুত। হুরি বলেছে খ, মানে 2। আচ্ছা, 2050 কি
2050, এটাই তো বলতে চাচ্ছ 2050 গড় উচ্চতা কত 2050, তাই তো 1231 বলেছে অনেকে, 1231 বলেছে, 2050 বলেছে। আবু তায়েব সিদ্দিকী ফাহিম বলেছে 2050। ওকে, সামিহা উত্তর ভুল হয়েছে, কারণ হচ্ছে উত্তর হচ্ছে কত 2050। বাংলাদেশের যে পার্বত্য জেলা আছে, আমরা পাহাড়ি এলাকার কথা যেহেতু বলছি, পার্বত্য জেলা কয়টি? তিনটি পার্বত্য জেলা নিয়ে একটি পার্বত্য মন্ত্রণালয় আমাদের দেশে আছে, অর্থাৎ পার্বত্য মন্ত্রণালয়। এই যে পার্বত্য এলাকা, সেই পার্বত্য এলাকার মধ্যে সবচেয়ে বেশি পাহাড়ি, এই যে পার্বত্য পাহাড়ি এলাকা, আমাদের দেশে পাহাড়ি এলাকা কোন মানে ভূতাত্ত্বিক ভাবে আমরা তো বাংলাদেশকে তিনটা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে? তিনটা ভাগে। ভূতাত্ত্বিক ভাবে আমরা বাংলাদেশকে টারশিয়ারি যুগের পাহাড় ভাগ করেছি না? টারশিয়ারি যুগের পাহাড়, এই টারশিয়ারি যুগের পাহাড়ের মধ্যে পাহাড়ি এলাকাটা পড়ে। যেমন ধরো টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, তিন ভাগে বিভক্ত আমাদের দেশের যেই বাংলাদেশের যে ভূপ্রকৃতি, সেটা তিন ভাগে বিভক্ত। টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই পাহাড়ি এলাকাগুলো বেশিরভাগই হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, বিশেষ করে পার্বত্য তিন জেলা। কোন যুগের? টারশিয়ারি যুগের, মনে রাখবা কোন যুগের? টারশিয়ারি যুগের। এই পাহাড়গুলো উচ্চতা অনেক বেশি এবং পাহাড়গুলো প্রায় 25 লক্ষ বছরের কাছাকাছি বয়স তাদের। 25 লক্ষ বছরের কি কাছাকাছি বয়স। আচ্ছা, টারশিয়ারি যুগের পাহাড়ে সিলেট আর চট্টগ্রাম। ভেরি গুড পুরি। এবং অনেকেই সঠিক উত্তর করতেছো, তোমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। তোমরা লাইভ থেকে চলে যাও আবার আসো, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? অথবা বন্ধু বান্ধবীকে মেসেজ না দিয়ে আপাতত বিষয়গুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বাংলাদেশের আয়তনের দিক থেকে ক্ষুদ্র জেলা কোনটি? এটা অলরেডি তোমাদের বিভাগ নিয়ে কথা বলেছি। ক্ষুদ্র বিভাগ তো আমরা জেনে গেছি যে ময়মনসিংহ। এখানে তোমরা বলো যে এখানে ক্ষুদ্র জেলা কোনটি। এখানে কি বলছে? বলছে যে আয়তনের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে বলে নাই। যদি জনসংখ্যার দিক থেকে বলতো তাহলে আমরা সেটা ধরে নিতাম যে বান্দরবন। জনসংখ্যার দিক থেকে সেটা যদি বলতো তাহলে আমরা ধরে নিতাম কি? বান্দরবন। কথা বুঝতে পারছো? এইখানে আমরা রাঙ্গামাটির কথা বলছে, একজন বলছে, উপমা বলছে রাঙ্গামাটি। আচ্ছা, ক্ষুদ্রতম জেলার কথা বলছে। এই রাঙ্গামাটি কিভাবে হয়? ক্ষুদ্রতম জেলার কথা বলেছে, রাঙ্গামাটি কিভাবে হবে? ক্ষুদ্রতম জেলা কোনটি? ওকে, ক বলেছে, সাইদ বলেছে যে ঘ নারায়ণগঞ্জ, এবং এখানে মেহেরপুর, বগুড়া, রাঙ্গামাটি, নারায়ণগঞ্জ ক্ষুদ্রতম জেলা। ক্ষুদ্রতম এখানে বলছে যে আয়তনের দিক থেকে সাইদ বলেছে যে ঘ। এরপরে আরো যারা ফারিহা বলেছে ঘ, এবং আরো অনেকেই আছো, তোমরা একটু কমেন্টস করো। তোমাদের নিজেদের যে একটা জানার একটা আগ্রহ আছে, সেটা আমি বুঝবো কিভাবে? মেহেরপুরের কথা বলেছে উপমা, পুরী বলেছে মেহেরপুর, আরো যারা যেমন লামিয়া বলেছে, নুসরাত নামিয়া বলেছে নারায়ণগঞ্জ। ওকে, ক্ষুদ্রতম আয়তনের দিক থেকে দেখো, আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম হচ্ছে নারায়ণগঞ্জ, যেটাকে আমরা বলি যে বাংলাদেশের অন্যতম যে তোমার বাণিজ্যিক এলাকা। নারায়ণগঞ্জ অন্যতম বাণিজ্যিক এলাকা, এবং বাংলাদেশের বেশিরভাগ গার্মেন্ট শিল্পই কিন্তু নারায়ণগঞ্জ জেলায়। বুঝতে পারছো কিনা? বেশিরভাগ গার্মেন্ট শিল্প কি নারায়ণগঞ্জ জেলায়। এবার আসি বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্রতম বিষয় আর কি। তার মধ্যে একটা হচ্ছে কি থানা, ওয়ারি ঢাকায়, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম যেটা বলছি যে ক্ষুদ্রতম ইউনিট, এটা সরি ইউনিট হবে, ইউনিয়ন লিখে ফেলছে তো, সরি এটা ইউনিয়নের কথা বলছে। যদি আমরা ইউনিটের কথা বলি, এটা ইউনিয়নের কথা বলছে। ক্ষুদ্রতম হচ্ছে ইউনিয়ন। আমরা যেটা জানি সেন্ট মার্টিন ইউনিয়নটা হচ্ছে একটা দ্বীপ শুধুমাত্র, এবং সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান। আবার যদি সেন্ট মার্টিনের মধ্যে যদি বলে, তাহলে সেটা হবে কি যে সেন্ট মার্টিনের মধ্যে যদি সেন্ট মার্টিনের চেয়েও যদি দক্ষিণের স্থানের কথা বলে, তাহলে সেটা হবে সেরা দ্বীপ। আর সেন্ট মার্টিন হচ্ছে ইউনিয়ন, এবং সেন্ট মার্টিন ইউনিয়নটা টেকনাফ উপজেলার অন্তর্ভুক্ত। টেকনাফ উপজেলা কক্সবাজার জেলায়। সেই সেন্ট মার্টিন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন। এটা এদিকে চলে গেছে, এই জন্য। ক্ষুদ্রতম থানা হচ্ছে কি ওয়ারি ঢাকা। ক্ষুদ্রতম থানা জনসংখ্যার দিক থেকে, এটা আয়তনের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যা বিমানবন্দর থানা, যেটা জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম থানা কোনটা? বিমানবন্দর থানা। আর ক্ষুদ্রতম জেলা হচ্ছে কি বান্দরবন, অর্থাৎ জনসংখ্যায়। এখানে একটু আগে যে প্রশ্নটা আমরা দেখেছি, সেটাতে কিন্তু আমরা বলছি যে আয়তনের দিক থেকে ক্ষুদ্র। আমরা যদি জনসংখ্যার দিক থেকে বলতাম, তাহলে সেটা অবশ্যই কি হতো? বান্দরবন হতো। কথা বুঝতে পারছো? যারা বান্দরবন উত্তর করেছে, সেটা জনসংখ্যার দিক থেকে, এটা মনে রাখবা। এরপর ক্ষুদ্রতম বিভাগের বিষয়ে তো আমরা বললাম, এবং সেখানে 2015 সালে এটা 14 সেপ্টেম্বর এটা কি করা হয়েছে? বিভাগ করা হয়েছে। আচ্ছা, বাংলাদেশের ভূখণ্ডে কোন স্থানে চায়ের চাষ বেশি হয়?
যদি আমরা বলি বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপাদন হয় যে জেলা থেকে, সেই জেলাটা হচ্ছে কোনটা? সেই জেলাটা হচ্ছে মূলত সিলেট জেলা। কি জেলা? সিলেট জেলা। আর 10-15 মিনিট নেব, বেশি নেব, 10-15 মিনিট মতো। হ্যাঁ, তো এখানে দেখো যে যেটা বলছি যে সিলেট জেলা, আমরা জানি যে বাংলাদেশের কোন স্থানে চায়ের স্বাদ, এখানে যে চট্টগ্রামেও চা উৎপাদন হয়, সিলেটেও চা উৎপাদন হয়, তাহলে এখানে বলবো, যদি বলি যে বাংলাদেশের কোন স্থানে চায় মানে স্থানে চায়ের চাষ হয়, সেটা চট্টগ্রামেও হয়, সিলেটও হয়। তবে সবচেয়ে বেশি চায়ের চাষ যেখানে হয় সেটা আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? তাহলে কোনটা হবে? সিলেট। সিলেট সিলেট বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউট থেকে শুরু করে চায়ের জন্য যে জাদুঘর, সেই জাদুঘরও কিন্তু সিলেটে। এবং সিলেট আরেকটা মানে গুরুত্বপূর্ণ স্থান আছে, সেটা হচ্ছে কি যে সিলেটের যে তোমার যে শীতলতম স্থান, অর্থাৎ যেটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থান, সেটা একটু তোমরা কমেন্ট সেকশনে জানাতো। বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থান, শিবাত কমেন্ট করেছে সিলেট, বিশিষ্ট সমাজবিজ্ঞানী কমেন্ট করেছে, আব্দুল কাইম কমেন্ট করেছে সিলেট। ভেরি গুড, যারা কমেন্টস করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো রাঙ্গামাটি কিভাবে হয়? তোফা রাঙ্গামাটি হবে না কখনো। রাঙ্গামাটিতে চায়ের উৎপাদন হয়, সিলেটেই হচ্ছে প্রধানত চায়ের উৎপাদন সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? এবং এখানে সিলেটের যেটা চা উৎপাদন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ওই সিপাহী বিদ্রোহ হয়েছে না, যে বছর সিপাহী বিদ্রোহ হয়েছে, দেখো 1857 সালে, হ্যাঁ 1857 সালে সিপাহী বিদ্রোহের যে বছর হয়েছে, সেই বছর সিলেটে চা উৎপাদন শুরু হয়েছে। কথা বুঝতে পারছো কিনা? কত সালে? 1857 সালে। ওকে, শ্রীমঙ্গলের কথা বলেছে সামিহা। সামিহা শ্রীমঙ্গল স্পেসিফিক ভাবে বলছে, বাঁশখালী চট্টগ্রামেরটা। আচ্ছা, তুমি মনে হয় বাঁশখালীর মেয়ে। আচ্ছা, যাই হোক, এখানে যেটা হোক সেটা হচ্ছে কি যে সিলেটের চা উৎপাদন এবং চায়ের যে জাদুঘর সেটা সিলেটে অবস্থিত। সিলেটের একটা শীতলতম স্থানের কথা বলছি, সেই শীতলতম স্থানের কথা তোমরা যদি বলতে পারো তাহলে ভালো, ঠিক আছে? চা গবেষণা কেন্দ্র, চা গবেষণা কেন্দ্র হচ্ছে শ্রীমঙ্গলে, ঠিক আছে? এবং তা 100 বছর পরে 1957 সালে প্রতিষ্ঠা হয়েছে। 1900 কত সালে? 57 সালে সিলেটে চা গবেষণা ইনস্টিটিউট বা চা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। লালা খান। ওকে, ভেরি গুড। ফারিহা আক্তার, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এরপরের প্রশ্ন আমরা যাই, আর বেশি ব্যাখ্যা দিব না, আমরা জাস্ট হচ্ছে কয়েকটা এমসিকিউ দেখে নেই। যে নদীটি বাংলাদেশের মিয়ানমারের সীমান্তে অবস্থিত, এটা কেন আমি বারবার তুলে আনতেছি? কারণ এটার পিছনে কারণ আছে। সেটা হচ্ছে কি যে নাপ নদী, সেটা বিশেষত বিতর্কিত। মানে বিতর্কিত বলতে এখান থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ হয়। কি হয়? রোহিঙ্গা অনুপ্রবেশ। এর পাশাপাশি হচ্ছে মাদক পাচার। কি পাচার? মাদক পাচার। এবং একইভাবে মাদক পাচারের পাশাপাশি একইভাবে এই নাপ নদী মিয়ানমার বা মায়ানমার, এই যে মায়ানমার এবং বাংলাদেশ, এই বাংলাদেশকে আলাদা করেছে যে জলভাগের ক্ষেত্রে, ঠিক আছে? তো নাব নদী এটা বাংলাদেশের এবং মিয়ানমার সীমান্তে অবস্থিত। এবং এর পরের প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়? তোমরা অনেকেই পারবে, যারা চট্টগ্রামের মানুষ, এটা তোমরা জানার কথা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটা, যে বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণা, সেটা বেতার থেকে ঘোষণা করা হয়েছে মূলত যে চট্টগ্রাম থেকে। কোত্থেকে? চট্টগ্রাম থেকে। অর্থাৎ বেতারের মাধ্যমে ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম থেকে। এবং সেই দিক থেকে চট্টগ্রামের কোন কেন্দ্র থেকে, এটা তোমরা পারবে সবাই। এটা হচ্ছে মূলত যে তোমার কালুরঘাট যে বেতার কেন্দ্র, সেই বেতার কেন্দ্র থেকেই মূলত হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মূলত প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? সেটা হচ্ছে কালুরঘাটে। কোথায়? কালুরঘাটে। মনে থাকবে? বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি? এরপরের প্রশ্ন আমরা চলে যাব, যে তোমরা অনেকেই পারবে যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, হ্যাঁ, সেন্ট মার্টিন হলেও পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ। হ্যাঁ, এটার প্রশ্নটা হচ্ছে কি বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি? ওকে, তোমরা এখানে পারবে যে হাতিয়া, নিজুম, মহেশখালী। আচ্ছা, এটা হচ্ছে একমাত্র পাহাড়ি দ্বীপ। একমাত্র কি? বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ, ঠিক আছে? পাহাড়ি দ্বীপ। এবং বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে কোনটা? একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে মূলত সেন্ট মার্টিন। হ্যাঁ, সেন্ট মার্টিন। ওকে, এই যে একমাত্র প্রবাল দ্বীপ, একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে কোনটা? যে মহেশখালী। নিজুম দ্বীপ, এটা কোথায়? নিজুম দ্বীপ কোথায়? নিজুম দ্বীপ কোথায়? কালুরঘাট। আচ্ছা, অনেকে উত্তর করেছো কালুরঘাট ভাইয়া। ওকে ওকে, আবু তাইব সিদ্দিকী উত্তর হয়েছে। তোমাদের অনেকের উত্তর হয়েছে
বাট অনেকের উত্তর ভুল হচ্ছে। এগুলো ভুল হওয়া মানে নিজেকে লুজ মনে করো না, নিজেকে কনফিডেন্ট নাই বা তুমি পারবে না এটা মনে করো না, ঠিক আছে? তোমাকে দিয়ে হবে, তোমরা পারবে। একটু তোমরা ধৈর্য ধরে বিষয়গুলোকে পড়বা পড়বা পড়বা, প্রতিনিয়ত যখন প্র্যাকটিস করবা তোমরা কিন্তু সেগুলো উত্তর করতে পারবে। একটু খেয়াল করো যে একমাত্র প্রবাল যে সেটা হচ্ছে সেন্ট মার্টিন, একমাত্র পাহাড় দ্বীপ হচ্ছে মহেশখালী, এবং যেটা আমরা বলছি যে নিঝুম দ্বীপ কোথায়, এবং বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটা, সবচেয়ে বড় দ্বীপ কোনটা? ওকে, নোয়াখালী বলেছে, নিঝুম দ্বীপ নোয়াখালী, ভেরি গুড, নোয়াখালী, নোয়াখালী, ভেরি গুড সামিহা। এরপরে প্রশ্ন এখানে যেটা বলো, বলো এটা কি? যে আব্দুল কাইম বলেছে হাতিয়া। হাতিয়া কেন হবে? সর্ববৃহৎ দ্বীপ কোনটা? এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর, বাংলাদেশ যেটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, সবচেয়ে বড় বদ্বীপ, মনে থাকবে। বদ্বীপ মানে কি? আচ্ছা, দ্বীপ কি? দ্বীপ মানে হচ্ছে, দ্বীপ হচ্ছে এমন একটি স্থলভাগ যার চারপাশে হচ্ছে কি জলরাশি, জলরাশি বা জলভাগ। তাহলে দ্বীপ হচ্ছে এমন একটি স্থলভাগ, তাহলে এটা একটা স্থল, আর বাকি যা আছে সব হচ্ছে জলরাশি, এটা হচ্ছে দ্বীপ। এটা কি? দ্বীপ। আর উপদ্বীপ একটা আছে। উপদ্বীপ হচ্ছে কি? যে উপদ্বীপ হচ্ছে মূলত এমন একটি স্থলভাগ যার তিন পাশে জল, এক পাশে হচ্ছে স্থল, এই পাশে স্থলভাগ আর এদিকেও জলভাগ, এবং কি এদিকেও জলভাগ এবং এদিকেও জলভাগ, তাহলে এটা একটা উপদ্বীপ। আর বদ্বীপ কোনটা? বদ্বীপ হচ্ছে তার উল্টো, মানে হচ্ছে এদিকে স্থল, এদিকেও স্থল, এদিকেও স্থল, বাট এদিকে হচ্ছে কি জলভাগ, অর্থাৎ হচ্ছে যার তিন ভাগে জলভাগ এক ভাগে স্থলভাগ, সেটাকে বলে কি বদ্বীপ। বাংলাদেশ হচ্ছে সেরকম একটা বদ্বীপ। বড় দ্বীপ কোনটা? সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে কি ভোলা। ভোলা, ঠিক আছে, ভোলা উত্তর করেছে। সিফাত বলেছে ভোলা, লামিয়া বলেছে ভোলা, এবং সামিহা মনপুরার দ্বীপের কথা বলেছে। এরপরে হচ্ছে নুসরাত, লামিয়া, আচ্ছা ওকে। এরপরে প্রশ্ন যায়, ভোলা বুঝতে পেরেছো? ভোলাটা অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ, সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে ভোলা। এরপরে প্রশ্নে আমরা যাই, সেটা হচ্ছে কি তিতাস গ্যাস ফিল্ড। এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে কি ঢাকা সহ, ঢাকা, কুমিল্লা এই এলাকায় এবং হচ্ছে কি ব্রাহ্মণবাড়িয়া এই যে শহরগুলো আছে, এই শহরে যে গ্যাস ফিল্ড থেকে গ্যাস সরবরাহ করা হয় সেই গ্যাস ফিল্ড হচ্ছে তিতাস গ্যাস ফিল্ড। তাহলে ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ এই যে আশপাশের যে এলাকা, সেখানে গ্যাস সরবরাহ করা হয় কোন গ্যাস ফিল্ড থেকে? তিতাস গ্যাস ফিল্ড থেকে। তাহলে তোমরা বলো এই তিতাস গ্যাস ফিল্ড কোথায় অবস্থিত? বলো তিতাস গ্যাস ফিল্ড কোথায় অবস্থিত? দ্রুত কমেন্ট সেকশনে জানাও তিতাস গ্যাস ফিল্ড কোথায় অবস্থিত, দ্রুত কমেন্ট সেকশনে জানাও তিতাস গ্যাস ফিল্ড কোথায় অবস্থিত, বলো তো, দ্রুত জানাও তো। উত্তর বলেছে ক, ব্রাহ্মণবাড়িয়ার কথা বলছে। আবু তাইব সিদ্দিকী ফাহিম বলেছে যে ব্রাহ্মণবাড়িয়া, ওকে ফাইন, ব্রাহ্মণবাড়িয়া, ওকে। সামিহা বলেছে ব্রাহ্মণবাড়িয়া, ওকে ওকে ওকে। তোমাদের অনেকেরই উত্তর হয়েছে, সুতরাং এটা নিয়ে আমি কথা না বলি। এবং বর্তমানে বাংলাদেশে কয়টি গ্যাস ক্ষেত্র রয়েছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও। এটা বর্তমানে বাংলাদেশে কয়টি গ্যাস ক্ষেত্র রয়েছে, বাংলাদেশে কয়টি গ্যাস ক্ষেত্র রয়েছে, এটা যেহেতু উত্তর ব্রাহ্মণবাড়ি, এটা তোমরা অনেকেই দিয়েছো, উত্তর হয়েছে তোমাদের। লোবা ইসলাম এতক্ষণ পরে কমেন্টস করেছে। এরপরে পদ্মা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, এটা আমি তোমাদের প্রশ্ন করেছিলাম, তোমরা অনেকে উত্তর দিয়েছো, সেটা হচ্ছে কি যে হিমালয় পর্বতমালা, ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আসামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে। কোন নদী? কর্ণফুলী নদীর, আসামের লুসাই পাহাড় থেকে, ঠিক আছে। এরপরে মেঘালয় পর্বত থেকে কাপ্তাই লেক, যেটা কাপ্তাই লেক, সেটা হচ্ছে কি কর্ণফুলী নদীর একটা মানে উৎপত্তির একটা কি যে গুরুত্বপূর্ণ স্থান কাপ্তাই লেক, ঠিক আছে। কাপ্তাই লেকের মধ্যে পানি আসে মূলত ওই আসামের লুসাই পাহাড় থেকে, ঠিক আছে। এরপরে প্রশ্নে আমরা যাই, এটা তো তোমরা সবাই পেরেছো এর আগেই। এরপরে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর, যেটা আমরা বলছি যে লোকশিল্প জাদুঘর, এই লোকশিল্প জাদুঘর যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। কে? বাংলাদেশের শিল্পাচার্য যাকে বলা হয় জয়নুল আবেদিন। কি আবেদিন? জয়নুল আবেদিন। এই জয়নুল আবেদিন মূলত এই লোকশিল্প জাদুঘরটা প্রতিষ্ঠা করেছেন। লোকশিল্প জাদুঘরটা কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। ওকে, হুরি বলেছে 29টি, মিম বলেছে এটার প্রশ্নের উত্তর নেত্রকোনা। আচ্ছা, এখানে প্রশ্নের উত্তর কি? পাহাড়পুর। প্রশ্ন নাম্বার দেওয়া আছে তো, যে এখানে কত নাম্বার? এটা 22 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলো তো? 22 নম্বর প্রশ্নের উত্তরটা দ্রুত জানো। 22 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? বাংলাদেশের যে তোমার যে লোকশিল্প জাদুঘর সোনারগাঁও, সমাজবিজ্ঞানী, বিশিষ্ট সমাজবিজ্ঞানী বলেছে যে সোনারগাঁও। এরকম বিজ্ঞানী থাকলে একটু ভালো হয় আর কি, হ্যাঁ, নিয়মিত প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিয়ে দেয়। ওকে, নুসরাত লামিয়া বলেছে সোনারগাঁও।
এই যে বললাম না শিল্পসার্জ্য জয়নুল আবেদিন, তিনি মূলত সোনারগাঁওয়ে এই লোকশিল্প জাদুঘর কি করেছেন, এই লোকশিল্প জাদুঘরটি প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা তোমরা জানো যে এই সোনারগাঁওয়ে মূলত তিনি যিনি লোকশিল্প জাদুঘরটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন সোনারগাঁওয়ে, এবং এই জয়নুল আবেদিন তিনি মূলত কোথায় জন্মগ্রহণ করেন? তোমরা বলো তো জন্মস্থান কোথায়? বলো তো জন্মস্থানে তিনি যে তার সংগ্রহশালা আছে, কার? জয়নুল আবেদিনের একটা চিত্রকর্ম কিন্তু অনেক টাকায় বিক্রি হচ্ছে, সাম্প্রতিক এটা কিন্তু নিউজে আসছে, অনেক টাকায় বিক্রি হচ্ছে। তার যে তার শিল্পসার্জ্য জয়নুল আবেদিন যেটা তার সংগ্রহশালা, সেটা কোথায় অবস্থিত? জন্মস্থান কোথায়? জন্মস্থান ময়মনসিংহ, যেটা আমরা একটু আগে বলছি ময়মনসিংহ, ঠিক আছে। এবং এই ময়মনসিংহ সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগের মধ্যে অন্যতম জন্মস্থান। এবং জয়নুল আবেদিন সংগ্রহশালা কোথায়? সংগ্রহশালাটাও কিন্তু এই জায়গায় অবস্থিত, অর্থাৎ ময়মনসিংহে অবস্থিত। মনে রাখবা জয়নুল আবেদিন সংগ্রহশালাও কিন্তু এই জায়গায় অবস্থিত। যারা উত্তর ক দিয়েছো তোমাদের উত্তর হয়েছে সিফাত, জাইমা, আব্দুল কাইয়ুম এবং ফারিয়া, নাজমিন, অনেকের উত্তর হয়েছে কিশোরগঞ্জ। উপমা তোমার অনেক 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 পড়তে হবে, ঠিক আছে। তোমার অনেক প্রশ্নের ভুল হয়েছে। আমার পরামর্শ হচ্ছে কি যে তুমি নিয়মিত ক্লাসগুলো করতে থাকো এবং সেই সাথে নিজেও একটা বই কিনে, জিকের বই কিনে তোমরা সেটা পড়তে পারো, ঠিক আছে। আব্দুল কাইয়ুম ভুল হচ্ছে, কিশোরগঞ্জ হবে না। এটা কিশোরগঞ্জ থেকে কোন প্রশ্নের উত্তর দিচ্ছ আমি জানি না তোমরা, আসলে আমি তো এখানে চলে আসছি। এর পরের প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি, পরের প্রশ্নটা হচ্ছে জনশুমারি পরিচালনা করে কোন সংস্থা? এটা খুবই সিম্পল প্রশ্ন। হ্যাঁ, তোমার বাংলাদেশের যেই সংস্থা মূলত পরিসংখ্যান করে বা হচ্ছে তোমার জনশুমারি করে, পরিসংখ্যান বা জনশুমারি পরিচালনা, এটা দেখো জনশুমারি এটা এক সময় আদমশুমারি ছিল, ঠিক আছে। আদমশুমারি, এই আদমশুমারি তোমরা জানো যে আদমশুমারি উপমহাদেশে মনে রাখবা, উপমহাদেশে প্রথম আদমশুমারি কত সালে হয়েছিল? কে উত্তর দিতে পারো দেখি, প্রথম আদমশুমারি কত সালে হয়েছে? এটার প্রশ্নের উত্তর দাও, কেউ একজন এটার উত্তর দাও। এটা আমরা বললাম যে আদমশুমারি, প্রথম আদমশুমারি কত সালে হয়েছে, এই প্রশ্নটার উত্তর দাও তো। উপমহাদেশে, আচ্ছা নাজমিন আক্তার বলেছে বিবিএস, ভেরি গুড ভেরি গুড, বিবিএস। হ্যাঁ, বাংলাদেশ যেটা স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো যেটা আছে সেটাই মূলত এই আদমশুমারি গুলো করে থাকে। তোমরা বলো উপমহাদেশে প্রথম আদমশুমারি কত সালে হয়েছে? তোমাদের একটা টপিক আমি ধরে দেই, সেটা হচ্ছে কি 2022 সালে যে জনশুমারি হয়েছে সেই জনশুমারির রিপোর্টটা তোমরা একটু পড়বা, কেমন? কারণ এখান থেকে প্রায় সময় প্রশ্ন আসতে পারে। বিবিএস, ওকে, অনেকের উত্তর হয়েছে, ভেরি গুড ভেরি গুড, অনেকে সঠিক উত্তর দিচ্ছ। মাওয়া জান্নাতুল তোমার সরি মাওয়া হুরি 1996 উপমহাদেশ ছিল না। দেখো উপমহাদেশ মানে হচ্ছে আমরা বিশেষত ব্রিটিশ শাসন আমলকে মনে করি। ব্রিটিশ শাসন আমলে আমি যদি উপমহাদেশ না বলে ব্রিটিশ শাসন আমলে বলি তাহলে কিন্তু 1996 তুমি বলতে না, তাই না? 1996 বলতে না। আচ্ছা, উত্তর করার চেষ্টা করো। বাংলাদেশে 1974, এটা আমরা সবাই জানি, আবু তাইব সিদ্দিকী। কিন্তু উপমহাদেশে প্রথম কখন একটু বলো তো দেখি, উপমহাদেশে প্রথম আদমশুমারি কখন? 1974। 1974 কিভাবে উপমহাদেশ হয়? ভেরি গুড নুসরাত লামিয়া, ভেরি গুড। 1872 সালে, 1800 কত সালে? 1872 সালে এটা উপমহাদেশে প্রথম আদমশুমারি হয়েছিল এবং মানুষ গণনা শুরু করেছে ব্রিটিশরা। প্রথমবারের মতো আদমশুমারি হয়েছিল উপমহাদেশে কত সালে? 1872 সালে। ভেরি গুড। এরপরের প্রশ্নে যাই আমরা, সেটা হচ্ছে কি বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনায়ন কোন সময়ে অনুষ্ঠিত হয়েছে? পরীক্ষায় আসতে পারে এটা ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনায়ন। পরীক্ষা এটাও আসতে পারে যে ষষ্ঠ আদমশুমারি কি নামে পরিচিত ছিল? হ্যাঁ, ষষ্ঠ আদমশুমারি কি নাম, অর্থাৎ আদমশুমারির নাম কি অথবা কি নাম বা নাম কি? হ্যাঁ, আদমশুমারির নাম কি, এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে এই ষষ্ঠ আদমশুমারি যেটা, সেই ষষ্ঠ আদমশুমারির প্রকৃত নাম হচ্ছে কি যে জাতীয় জনশুমারি ও গৃহগণনায়ন। এই জিনিসটা তোমরা মনে রাখবা। এবং এটা হয়েছে বিশেষত 2022 সালে। কত সালে? 2022 সালে। তোমরা বলো এটা তারিখ কত তারিখ থেকে কত তারিখ, একটু কমেন্ট সেকশনে জানাও। আমি চাই যে তোমরা এটা পারো কিনা, তোমরা দ্রুত কমেন্ট সেকশনে জানাও কত তারিখ থেকে। তোমরা সবাই জানো এটা জুন মাসে শুরু হয়েছে এবং এটা জুন মাসে প্রায় এক সপ্তাহ ধরে এটা চলেছে 2022 সালে।
তোমরা কমেন্ট সেকশনে জানাও, দ্রুত জানাও। এটা কত সালে হওয়ার কথা ছিল জানো? এটা হচ্ছে 2021 সালে হওয়ার কথা ছিল। ভাই জয়নুল আবেদিন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিল না, না এখানে মূলত ময়মনসিংহ, তোমার ময়মনসিংহে মূলত তার কি সংগ্রহশালাটা আছে, ঠিক আছে, সংগ্রহশালাটা আছে। এখানে একটু কমেন্ট সেকশনে জানাও যে তোমার কমেন্ট সেকশনে 15 জুন থেকে 21 জুন। ভেরি গুড। ফাইজুজ্জামান মিম, ভেরি গুড। ওকে, এখন দেখো এই যে 15 জুন থেকে 21 জুন, যেটা 2022 সালে ষষ্ঠ জনশুমারি গৃহ গণনা 2022 মোতাবেক বাংলাদেশের মোট সাক্ষরতার হার কত পার্সেন্ট? এখন বাংলাদেশে মোট সাক্ষরতার হার কত পার্সেন্ট এটা আমাদের জানতে হবে। এখানে জনশুমারিতে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশেষ করে পার্বত্য জেলার মধ্যে যারা আছে, সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা বাংলাদেশে কত বলতো? বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কয়টি? যে 2022 সালের যে জনশুমারি, সেই জনশুমারি অনুসারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কয়টি? বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কয়টি? একটু কমেন্ট সেকশনে জানাও। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কয়টি? বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কয়টি? 24 বি, এটা কি 24 না 25? আচ্ছা, কাইজার হামিদ তোমার উত্তর হয়েছে, তোহফা উত্তর হয়েছে, এবং হচ্ছে ফাতিমা ইবা বলেছে গ, অর্থাৎ 74.66%। গ 25 বলেছে, গ 74.66%। তার মানে বাংলাদেশ সাক্ষরতার হার। আচ্ছা, এটা তো তোমরা পারবে, এটা তো নাম্বার দিয়ে বলছো। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যাটা বলো না আমাকে। মিম বলেছে 50। ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে 50টি। কয়টি? বাংলাদেশে বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠী মূলত কয়টি? 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। তাহলে বাংলাদেশে কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে? 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। এবং যে সবচেয়ে বড়, সবচেয়ে বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে কোনটা? বৃহৎ হচ্ছে চাকমা নৃগোষ্ঠী যারা আছে তারা। চাকমা নৃগোষ্ঠী যারা আছে তারা হচ্ছে সবচেয়ে বৃহৎ নৃগোষ্ঠী, ঠিক আছে। তাহলে আবু তাইব সিদ্দিক বলেছে, ভেরি গুড। ওকে, তোমাদের অনেকেরই উত্তর হয়েছে। গ যারা বলেছে সবার হয়েছে 74.66%। এটা তোমরা মনে রাখবা। আব্দুল কায়ুম উত্তর হয়েছে, ভেরি গুড। মিম বলেছে চাকমা, ভেরি গুড। ওকে, এরপরের প্রশ্নে আমরা চলে যাই। সেই প্রশ্নটা হচ্ছে কি, বাংলাদেশে এই পর্যন্ত জনশুমারি হয়েছে কয়বার? এইটা বলো তোমরা। এই পর্যন্ত, একটু আগে আমরা ষষ্ঠ জনশুমারি পড়ছি না? তাহলে এই পর্যন্ত জনশুমারি হয়েছে কয়বার? 6 বার। এই পর্যন্ত জনশুমারি হয়েছে কয়বার? 6 বার, ঠিক আছে। এরপরের প্রশ্নে আমরা যাই, সেটা হচ্ছে কি, জনশুমারি 2022 সাল অনুযায়ী বাংলাদেশের নারীর সংখ্যা মোট জনসংখ্যার কত? জনসংখ্যাটা কিন্তু পুরুষের তুলনায় বেশি। পুরুষের তুলনায় নারীর সংখ্যাটা বেশি। কারা বেশি? পুরুষের তুলনায় নারীর সংখ্যাটা বেশি। 22-এর যে জনশুমারি হয়েছে, ষষ্ঠ জনশুমারি, সেই জনশুমারিতে বলা হয়েছে যে নারীর সংখ্যাটা একটু বেশি, তুলনামূলকভাবে একটু কি বেশি। তোমরা বলো কোনটা হতে পারে? কোনটা হতে পারে বলো, দ্রুত বলো। এই প্রশ্নটার উত্তর হচ্ছে কি 50.43%। কত? 50.43%। ওকে, ফারিয়া নাজমিন, এটা তোমরা পেরেছো, অনেকেই সঠিক উত্তর করেছে। 25-27 নম্বরের অনেকের উত্তর হয়েছে। ইবা, যেমন ইবা উত্তর করেছে, সঠিক হয়েছে। ইবা তার মানে হচ্ছে ইবা এই বিষয়টা নিয়ে স্টাডি করেছে। নাজমিনের উত্তর হচ্ছে। এরপরের প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি, যে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? এবং এই প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু আমরা আজকের ক্লাসটির সমাপ্তি ঘোষণা করব। এই ক্লাসটির মানে এই প্রশ্নটির মধ্য দিয়ে আমরা আজকের ক্লাসটির সমাপ্তি ঘোষণা করব। একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত। এখানে বলছে যে হুরি বলল যে আমরা মানে কারা? এই তোমরা কারা? আবার এরা কারা? কোথা থেকে এলো? নুসরাত লামিয়া বলেছে 50.343। এতবার কমেন্টস করতে হবে না, ঠিক আছে। রাঙ্গামাটির কথা বলেছে মিম। দেখো, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি জেলা, এবং এই রাঙ্গামাটি জেলার জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি যারা বসবাস করে তারা হচ্ছে চাকমারা। কারা? চাকমারা সবচেয়ে বেশি বসবাস করে। অনেকের উত্তর হয়েছে। যারা উত্তর দিয়েছে তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে। তো আজকে আমরা প্রায় 30টির কাছাকাছি, প্রায় বলতে গেলে 28টি এমসিকিউ আমরা পড়েছি, বাট হচ্ছে এখানে আমরা অনেক কিছুই তথ্য আমরা পড়েছি। আজকে ক্লাসটি তোমাদের কেমন লেগেছে? এবং তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে, নিয়মিত ক্লাসগুলো করতে থাকো আমাদের। এবং আমাদের পড়ালেখার যে অ্যাডমিশন এবং ভার্সিটি এবং গুচ্ছ ভার্সিটি, অর্থাৎ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছ অধিভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য একটি কোর্স চলমান আছে। তোমরা কেউ ভর্তি হলে সেটা ভর্তি হতে পারো। তোমাদের জুনিয়র কেউ থাকলে আমাদের গোল্ডেন বেস, যেটা মূলত হচ্ছে সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের জন্য, আর অ্যাডভান্স বেস হচ্ছে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য।
তোমরা পড়ালেখার সাথে থাকো এবং নিজেরাও পড়াশোনা করো, সাম্প্রতিক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পড়ো জিকের ক্ষেত্রে, এবং সেই সাথে অতীতের বিষয়গুলোকেও জানার চেষ্টা করো। সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেকক্ষণ ধরে, পুরো 1 ঘন্টা ধরে আমাদের ক্লাসটি করার জন্য। এবং আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তোমাদের সাথে এতক্ষণ ছিলাম তোমাদের রাসেল ভাইয়া বা রাসেল স্যার, এবং তোমাদের নিয়মিত ক্লাসগুলো চলবে যতদিন পর্যন্ত না তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে। আমরা এভাবেই ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব, বাট ইফেক্টিভ ওয়েতে আমরা সেগুলো পড়ার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।